অনেকেই মনে করেন যে ডিভোর্স আর ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট একই জিনিস। আসলে ডিভোর্স আর ফাইন্যান্স কমপ্লিটলি এই দেশের আইনে কমপ্লিটলি ডিফারেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই যেটা হয়তো ভাবেন, হয়তো কেউ ভাবেন না যে আমি যদি বাংলাদেশে বিয়ে করি বা মুসলিম আইনে বিয়ে করি, আমার কিন্তু একটা দেনমোহরের টাকা আছে, এটা কীভাবে পাবো? দেনমোহরের টাকাটা মানে ইংলিশ আইনে অ্যালাউ করে না, সুতরাং আপনি চাইলেও ইংলিশ আইনে পাবেন না। হ্যাঁ, সুতরাং দেনমোহরের টাকাটা এই হিসাবের মধ্যে আসে না। এখন প্রসেসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন এক পার্টি, তারপরে যেটা হয় যে নেগোসিয়েশন বা মেডিয়েশনের জন্য দেওয়া হয় যে সব কিছু সবাই ডিসক্লোজ করার পরে তখন আপনারা অফার দিবেন যে ইয়েস এটা আছে, তখন কোর্টে ডাকে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টের পরে তখন কোর্টে দেখে যে কার কী আছে না আছে। তখন আপনি যদি মনে করেন যে উনি ওটা ডিক্লেয়ার করে সেটা ডিক্লেয়ার করো। মনে করেন দেখা গেল আমার বাংলাদেশে সম্পত্তি আছে, আমি ডিক্লেয়ার করে নাই, তখন এক পার্টি আরেক পার্টি বলতে পারে যে উনি তো ডিক্লেয়ার করে নেয়, তখন কোর্টে অর্ডার করে দিয়ে দেয় যে তুমি বাংলাদেশে আসো। হ্যাঁ, সে যদি না বলে, যিনি বলবেন তার দায়িত্ব প্রমাণ করা। মনে করে না একজনের ওয়াইফ যদি বলে যে হাজব্যান্ডের টাকা আছে দুবাইতে, এখন হাজব্যান্ড বলছে আমার নাই, তাহলে যিনি বলছেন তুমি প্রমাণ করতে হবেন, কাগজপত্র নিয়ে আসতে পারবে। সেই ক্ষেত্রে আপনার যদি বাড়ি থাকে, কোর্ট মোটামুটি যেটা হয় এখানে জাজদের বিশাল ক্ষমতা থাকে। আইন অনুযায়ী কোর্ট দেখে যে কার ডিমান্ড কত, প্রথমে দেখে যে এই যে সব কিছু লেনা দেনা, কারণ কি ঋণ আছে, কার ডিপোজিট আছে, কার ব্যালেন্স আছে, সব কিছু হিসাব করার পরে দেখবে দুই পার্টির মধ্যে কত টাকা, পিওর টাকাটা কত টাকা থাকবে। বাড়ি মনে করেন মর্গেজ টর্গেজ দেওয়ার পরে তারা হিসাব করে দিয়ে দেয়, ঠিক আছে বাড়িটার দাম এখন 500,000, মর্গেজ রয়েছে 200,000, হ্যাঁ, সব কিছু দেওয়ার পরে তাহলে 300,000 ক্যাশ থাকবে। এরকম তাহলে 300,000 যদি হয়, তখন কোর্ট দেখে যে ইয়েস এখানে বাচ্চা আছে, বাচ্চার কত খরচ পড়তে পারবে, এবং তারা চায় দুই পার্টির সেম সোশ্যাল স্ট্যান্ডিং বা সামাজিক অবস্থান ঠিক রেখে ডিমান্ড এবং তাদের বর্তমান লাইফস্টাইলটা বজায় রেখে তখন তারা ডিসাইড করে কাকে কত % দিবে, প্লাস কন্ট্রিবিউশন দেখে। অনেকেই যেটা মনে করেন যে আমি তো আমার ওয়াইফে তো কিছুই করে নাই, খালি বাসায় রান্নাবান্না করছে, আমি তো সারা জীবন চাকরি করলাম, বাড়ি কিনলাম, ব্যবসা করলাম, সে তো কিছুই পাবে না। এটা কমপ্লিটলি রং ধারণা। কারণ কোর্ট বা এদেশের আইনে যেটা ধরে নেওয়া হয়, ওয়াইফ যেহেতু সারা জীবন কাজ করে নাই এবং সে বাচ্চা লালন পালন করছে, সুতরাং প্রায় সমান, এটা কোনো ফিক্স না, প্রায় সমান ধরে নিয়ে নেওয়া হয়। কারণ যেটা হয়, যদি আপনার অ্যাকসেপ্ট মানে কোর্ট বলে তখন যে তুমি যদি এই বাচ্চা 5টারে মানুষ করতা, তোমার ওয়াইফে কিন্তু তোমার চেয়ে আরও বেশি ভালো বা সমান কাজ করতে পারতো বা একটু কম কাজ করতে পারতো। সুতরাং এইখানে বাচ্চা লালন পালন করছে আর একজনে কাজ করে নাই, তাহলে সে পাবে না, এটা কোনোভাবেই বলা যায় না। তারপরেও দেখে যে ফ্যামিলির মানে কার কি কন্ট্রিবিউশন আছে, এগুলি দেখে, যদিও কন্ট্রিবিউশন অনুযায়ী প্রফেশনালিটুকুতে হয় না, কিন্তু কোর্ট দেখে যে কার কি বিবেচনার মধ্যে রয়েছে। তারপরে ডিমান্ড দেখা গেল একটা বাড়ি, অনেক সময় অনেকে পছন্দ থাকে বাড়িটা কে পাবে। এখন সেক্ষেত্রে সাপোর্ট হলে দেখা যায়, যদি দেখা গেল মানে জাজের বিশাল ক্ষমতা, দেখা গেল যে বাড়িতে 3টা বাচ্চা আছে, 3টেই বাচ্চা মায়ের সঙ্গে থাকবে, একটা বাচ্চার আবার দেখা গেল একটা ডিজেবল, তার জন্য এই যে স্পেশাল বাথরুম লাগে বা টয়লেট লাগে, তার গাড়িটা আলাদা রুম রয়েছে, সুতরাং বাচ্চারা মায়ের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, তখন কোর্ট বিবেচনা করে যে ইকুয়ালিটির বাইরে যাওয়ার জন্য নর্মালি স্টার্টিং পয়েন্ট ধরে নেওয়া হয় 50-50। মনে করেন 100,000 থাকবে বাড়ি লেনা দেনা সব কিছু করার পরে, ধরে নেয় হাজব্যান্ড 50,000, ওয়াইফ 50,000, কিন্তু এই ক্ষেত্রে তারা ডিপার্ট করে কখন দেখে যে বাচ্চা 3টা থাকতে হবে, সুতরাং বাচ্চার জন্য ওই বাসাটাও দরকার, সুতরাং এটা করা যাবে না। এরপরে দেখে কোর্টে যদি বাচ্চাকে দিবে মার মর্গেজ ক্যাপাসিটি আছে কিনা, এটা দেখতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে দেখে যে মর্গেজ ক্যাপাসিটি থাকে না থাকে, তখন তো সেল অর্ডার ছাড়া কিছু নেই। তারপরেও ডিমান্ড যদি টাকাটা হয়তো কম বেশ তারা করে, মানে প্রসিজিওরটা হচ্ছে প্রথমে হবে অ্যাপ্লিকেশন করবেন, নেগোসিয়েশন করবেন, তারপরে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপর দুই পার্টির মধ্যে উইদাউট প্রেজুডিস মানে নিজে অফার কাউন্টার অফার হবে, তারপরে মানে ডিসপিউট রেজলিউশন অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপরে যদি কোনো বিষয় থাকে তারপরে ফাইনাল হিয়ারিং হবে, তারপরে কোর্ট দেবে এবং কোর্টে
এমনকি সকল পার্টির সেভিংস দেখে, এমনকি পেনশনও যদি পেয়ে থাকেন সেটার উপর দেখে দেখে ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ তো কোনো কাজকর্ম করেন, তার কোনো পেনশন টেনশন, হাজব্যান্ড কাজ করে তো সে পেনশন মোটামুটি 50,000 পাউন্ড পাবে রিটায়ারমেন্টে, সুতরাং এই টাকাটাও হিসাবের মধ্যে আনে। হ্যাঁ, সুতরাং এইসব হিসাবে মধ্যে আনার পরে কোর্টের বিশাল ক্ষমতা, মোট কথা ইকুয়ালিটির উপর ভিত্তি করে, ন্যায় বিচারের উপর ভিত্তি করে দুই পার্টির ডিমান্ড চাহিদা রেখে সমান সোশ্যাল স্ট্যাটাস রেখে কোর্ট একটা ভাগ করার চেষ্টা করে এবং মোস্টলি, এবং এক্ষেত্রে কোর্টের বিশাল ক্ষমতা, যদিও 1973 ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্টে এখানে গাইডেন্স দেওয়া আছে কী কী বিষয় বিবেচনার মধ্যে রাখবে, ফেয়ারনেস আছে কিনা, এইসব বিবেচনা করে তারপর ফাইনাল হিয়ারিং এটা মানে নির্ধারণ হয়।